পৃথিবীতে মৃত্যুর স্বাদ সবাই পায়, কিন্তু জীবনের স্বাদ পায় প্রায় মাত্র কয়েকজন। আপনাকে যখন জীবন সময় দিয়েছে, তখন কেন আত্মহত্যা করে মৃত্যুকে অতি কাছে ডাকছিলেন? কেমন রহস্য আপনার জীবনে? কেন এসেছেন এখানে আত্মহত্যার উদ্দেশ্যে? আপনি কে বলুন তো? কেন বাঁচিয়েছেন আমাকে? আমাকে মরতে দিন। আমি বেঁচে থাকার মতো কোনো অর্জনই করতে পারিনি জীবনে। শুনুন, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত, তবে সেই ব্যর্থতাই জীবন নয়। আপনি আমার সমস্যা বুঝতে পারবেন না কখনো। পুরুষ জাত তো নতুন শরীরের ঘ্রাণ আপনাদের ভুলিয়ে দিতে সক্ষম। পূর্বের সব বাধ্যবাধকতা। বুঝতে পারছি না পুরুষ নে আপনার এরূপ ধারণা কেন। তবে আপনি যদি চলার পথে পুরুষ আর নারী ভেদাভেদ দেখতে চান, তাহলে আপনি এমনই ধারণা নিয়ে বাঁচবেন। তবে যদি আপনি মানুষ এবং অমানুষ নির্বাচন করতে সক্ষম হন, তবে আপনি সঠিক পথে বাধাহীন চলতে পারবেন। আমি রাস্তার উপর বসে পড়লাম। এসেছিলাম ব্রিজের ওপর থেকে লাফিয়ে নিজের প্রাণ পাখিটার চির বিদায় জানাবো, কিন্তু কোথা থেকে জানি লোকটা হাজির হয়েছে। তার কথার জালে আমায় আটকে দিচ্ছে। এসব ছাড়ুন, আপনার বাসা কোথায়? থাকেন কার কার সাথে? ফ্যামিলি আসছে? নেই, আমার কিচ্ছু নেই। আমার সবই শেষ। আমার সাথে আসেন। আপনি বারণ করলেও আমি এখন শুনবো না আপনার কথা। মানবিক দায় থেকেও আপনাকে এখন আমার সঙ্গে নিয়ে যাব। মেন্টালিটি আপনার ঠিক নেই। আমি একজন ডাক্তার, নির্ভয় আমার সঙ্গে আসেন। ভয়? এখন তো আমার ভয় নেই। ভয় তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। আপনি জানেন কি, সাহসীরাই আত্মহত্যা করতে পারে। ভিতরা বারবার পিছু হটে যায়। কয়েকবার আমি মরণের পথে হেঁটেও আবার ফিরে এসেছি। আজ আমি সেই পিছুটান ভয়টুকু কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমার দয়া করে এখানেই ছেড়ে যান। এটা সম্ভব নয়। আমার দায়িত্ব মানুষের প্রাণ দাঁড়ে দিত অশিলা হওয়া। সেখানে আপনাকে মারতে ছেড়ে যাব ভাবলেন কি করে? এখনই আমার সাথে যাবেন। আসেন বলছি। লোকটা হাত টেনে দাঁড় করিয়ে হাত উঁচু করে কাউকে ইশারা করলো। সেদিকে চেয়ে দেখি একটা গাড়ি দাঁড় করানো একটু দূরে। ড্রাইভার আছে সাথে, সে গাড়িতে বসেছিল। লোকটা ইশারা করতেই গাড়ি সহ ড্রাইভার এগিয়ে এলো কাছে। আমায় নিয়ে আসলো লোকটা। আমি বাহিরে চেয়ে আছি। আমায় নিয়ে বসালো লোকটা। আমি বাহিরে চেয়ে আছি। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা পানি। জানেন, নোনা পানির ঝর্ণা আমার একটু পছন্দ নয়, কিন্তু অদ্ভুতভাবে আমার সামনে সবসময় এই ঝর্ণাটি বয়। আমি তখন শান্ত থাকতে পারি না। আমি দুর্বল ফিল করি। মানে? এই যে এখন দেখছি আপনার দুই চোখে এই ঝর্ণাটা বন্ধ করা যায় না। চোখের পানি মুছে নিলাম। যদি জীবনে করা কিছু কাজ ঠিক চোখের পানিটার মতো মুছে নিঃশেষ করা যেত, কত ভালোই না হতো, তাই না? কিন্তু সেসব সম্ভব নয়। জীবন তো চোখের পানি নয়, বরং জীবনের ক্ষুদ্রতম অংশ চোখের পানি। তবে নিরাশা হতাশা কিছু সম্ভব নয়। আমরা চোখের পানি মতো জীবনের ভুল কাজগুলো মুছে নিঃশেষ না করতে পারলেও সঠিক কাজ দিয়ে ভুল কাজের প্রায়শ্চিত্ত আমরা করতে পারি। একটা বাড়ির গেটে এসে গাড়িটা প্রবেশ করলো। লোকটা মুচকি হাসলো। আসেন, আসেন আমার বাড়ি। অনেকে আছে, আপনি কমফোর্ট ফিল করবেন নিশ্চয়। ভেতরে এসে এত রাতে তো কাউকে দেখতে পেলাম না। লোকটা নিজের পকেটের চাবি দিয়ে মেন দরজাটা খুললো। তারপর একটা কামরার দরজায় টোকা মারতেই ঘুমো ঘুমো চোখে একটা মেয়ে দরজা খুলে মাথা বেরোলো। বিরক্তিসূচক মুখে কিছু বলতে নিবে তার আগে লোকটা মেয়েটির উদ্দেশ্যে বলল, নোমর কম, ওনাকে আপাতত তোর ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। মেয়েটা কিছু সময় আমার দিকে চেয়ে ভিতরে যেতে বলল। আমি লোকটার দিকে চাইলাম। কোনো সমস্যা নেই, সে আমার ছোট বোন, আপনি তার সাথে যান আপাতত। আমি ভেতরে আসতেই মেয়েটা আবার দরজা লক করে দিল। লোকটাও হয়তো নিজের ঘরে চলে গেছে এত সময়ে। মেয়েটা আমায় ঘুমোতো বলে নিজেও ঘুমিয়ে পড়লো পাশের জায়গা ছেড়ে দিয়ে। কিন্তু অচেনা এমন জায়গায় ঘুমানোটা আজ আমার আর হলো না। চুপচাপ বসে থেকেই বাকি থাকা রাত পার করলাম। এই যে ম্যাডাম, একটু তৈরি হয়নি, আমি আপনাকে নিয়ে বের হব। ঘরের দরজা বাড়িয়ে মাথা বাড়িয়ে দিয়ে কথাটুকু বলে আবার লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। এখানে এসেছি 2 দিন, কোনো কিছুর অসুবিধা হচ্ছে না।
সবকিছুই হাতের কাছে পাচ্ছি। বাড়ির সব সদস্যও আমার সাথে পরিবারের মতো করেই বিহেভ করছে। কারোর চোখে আমার জন্য বিস্ময় নেই, আর নেই আমাকে জানার আগ্রহ। যেন সবাই আগে থেকেই জানে আমি কে, কোথা থেকে এসেছি। আর যে লোকটা আমাকে এই বাড়িতে নিয়ে আসছে, শুধু শুনেছি সে ডাক্তার। এমনই বিজি থাকে, বাসে থেকে খুবই কম পাওয়া যায়। ভাবনার মাঝেই তৈরি হয়ে নিলাম, তার ডাকে বেরিয়ে এলাম। মা, একটু বেরোচ্ছি ওনাকে নিয়ে। আর হ্যাঁ, লাঞ্চ করে ফিরবো। ডিনার বাসাতেই করবো। বেরোলাম তার সাথে। আজ সে নিজেই গাড়িটা চালাচ্ছে। আজ আমার সাপ্তাহিক ছুটির দিন। যদিও সাপ্তাহিক ছুটির দিন আমি বাসায় থাকি না। আজ আপনার সময় দেব ভেবে বেরোলাম। গত 2 দিনে আপনার আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? না, তবে একটা কথা বলুন তো, আমার কি পরিচয় দিয়েছেন আপনার বাড়িতে? কেন কেউ আমার কাছে কিছু জানতে চায়নি? এমন বিহেভ করছে যেন সবাই আমাকে চেনে। বলে রাগ করবেন না তো? না। সবাই ভাবছে আপনি মেন্টালি সিক, আই মিন পাগল। মানে? কিন্তু কেন? অনেক সিচুয়েশনে নিজের পেশেন্টকে অনেক সময় আমার বাসাতে নিয়ে আসতে হয় সঠিক রোগ বা কারণ নির্ধারণের জন্য। নতুন পরিবেশ প্রয়োজন হয়। সবটা চিকিৎসার সাথে আমার চিকিৎসার অংশ। আর তাই আমার পরিবার এসব দিকে অভ্যস্ত। এখন তারাও বরং সাহায্য করা আমার। আর এবার যখন অনেক রাতে আপনার সাথে করে নিয়ে এসেছি, ভেবেছি কোনো পেশেন্টকেই নিয়ে এসেছি। আমিও ক্লিয়ার করিনি কারো কাছে। হোয়াট? আমি পাগল? আমাকে সবাই পাগল ভেবে ট্রিট করছে? ইটস ওকে। এত হাইপার কেন হচ্ছেন? আপনি কিন্তু পাগলের থেকে কম নন। আস্তে, সামনে দেখুন। হঠাৎই ব্রেক করলো সে। গাড়িটার সামনে কুকুরটার গায়ে লাগার আগেই থেমেছে। দেখে হাঁপসালাম। রাস্তা দেখে চালাবেন তো, সামনে কিছু আছে কিনা। আপনার ভুলের জন্য এখনই একটা নিষ্পাপ প্রাণ চলে যাচ্ছিল। ঠিক তাই, আমি সেই কারণটাই জানতে চাইছি। কোন মানুষটা, কি ভুলের কারণে আপনার মতো একটা মানুষের নিষ্পাপ জীবন ছেড়ে আত্মহত্যা বেছে নিতে হয়েছিল? কি ছিল সেই কারণ? চমকে গেলাম। এই প্রশ্নের উত্তরটা যে সত্যি কাউকে বলা হয়নি। উনি মুচকি হেসে আবার গাড়িটা চালু করলো। কুকুরটা তত সময়ে রাস্তা পার হয়ে চলে গেছে। নিরিবিলি সুন্দর এক পরিবেশে আমাকে নিয়ে এলো সে। কোথাও কোনো মানুষ নেই কেন? বিকেলের টাইমে অনেকেই আসে, সকালে এখানে খুব কম মানুষ পাওয়া যায়। বসেন কোথাও। জায়গাটা দেখতে সুন্দর লাগছে, ছোট ছোট চারা গাছে ভরপুর। এরিয়াটাও অনেক বড় মনে হচ্ছে। পায়ের নিচে নরম ঘাস, চারপাশে চাইলেই সবুজ আর সবুজে ঘেরা। মনে হচ্ছে শহরের ওই গাড়ির হর্ন, আবর্জনার দুর্গন্ধ আর ইট পাটকেলের চার দেওয়ালের শুষ্কতা ছেড়ে অনেক কোষ দূরে চলে এসেছি। মুক্ত হওয়ায় বুক ভরে নিঃশ্বাস টেনে নিলাম। আমি কি ঘুরে দেখতে পারি? ঘুরে দেখানোর জন্যই তো এখানে আসা। চলেন। মানুষের মনের খুব কাছে যেটা সহজে পৌঁছাতে পারে, সেটা হল প্রকৃতি। আপনার পাগলদের ডাক্তার না হয়ে তবে হওয়া উচিত ছিল। হতে তো চেয়েছিলাম, কিন্তু হাতে হাতে হয়ে গেলাম পাগলের ডাক্তার। আপনি কি আমাকে আপনার পেশেন্টই মনে করেছেন? না, বন্ধু মনে করছি। তাই তো বুকে জমানো বক্সবন্দি কথাগুলো আজ তলা ভেঙে তা চৌচির করে শুনতে এসেছি। এক পলক তার দিকে যেয়ে আবারও সামনে যেয়ে হাঁটতে শুরু করলাম। আমি একজন গর্ভবতী মেয়ে। আমার পেটে এখন 2 মাসের একটা রক্তপিণ্ড তৈরি হয়ে রয়েছে, যা পরবর্তীতে আমাকে আমার সন্তান রূপে ধরা দিবে। দাঁড়িয়ে পড়লাম আমি। মেয়েটা অদ্ভুতভাবে তার পেটটায় হাত রেখে চোখের পানি ছেড়ে দিল। বুঝতে পারলাম লাভ এফায়ার হইতো। আর আমি তাকে পরিচয়হীনভাবে এই সমাজ এনে এক বিস্ময় জীবন দান করতে পারবো না। সেজন্যই মরতে বসেছিলাম। নিজের সন্তানকে মেরে আমি সুস্থ থাকতে পারবো না, তাই ওর সাথে সাথে নিজের জীবনও দিতে চেয়েছি। সুযোগ পেলে আমি আবারও আত্মহত্যা করার চেষ্টা করব। কার বাচ্চা সে? কোন পুরুষের অংশ? সেই পুরুষ কি জানে না তার অংশ আপনার গর্ভে? এ কেমন পুরুষের সংস্পর্শে এসেছেন আপনি? নেই, সেই পুরুষের নাম পরিচয় আমার কাছে নেই। আমি এক জারজ সন্তান পেটে ধরেছি, আর এই অভিশাপ থেকে নিজেকে বের করতে পারছি না। সেখানে আমার এই নিষ্পাপ সন্তান কিভাবে দুনিয়ায় লড়ে বাঁচবে
তাকে যখন আমি সুন্দর জীবন দিতে পারবো না, তাকে এনে তার জীবন বিষাক্ত করার অধিকারও আমার নেই। শান্ত হন। এমন ভেঙে পড়লে যে কোনো কিছুর সমাধান হবে না। আর অপমৃত্যু কোনো দুনিয়ার সমস্যার সমাধান হয় না, হতে পারে না। বেঁচে থেকে সমস্যাকে ফেস করে জীবন সামনে এগিয়ে নিতে হয়। বেঁচে থেকে সমস্যাকে ফেস করে জীবন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মাঝে আছে অটল শান্তি। আমার নিজের কোনো পরিবার নেই। আশ্রিতা হিসাবে বেড়ে উঠেছি খালার বাসায়। বড় হওয়ার সাথে সাথে লোকজনের বাজে চোখের চাহনির সাথে পরিচিত হয়েছি কিছু পুরুষ নামের হাইনার সাথে। প্রতিবার আমি নিজের সম্মান নিয়ে বেঁচে ফিরেছি কোনো না কোনো অসিলায়। আর শেষবার যখন খালাতো বোনের জন্মদিন উপলক্ষে বাড়িতে বিশাল পার্টি, কাজের মেয়ের মতো সারা দিন পরিশ্রমের পর একটু শান্তি নিদ্রার জন্য ঘরে পৌঁছেছি, সেই ঘরে তখন বিষধর সাপের নাই আমার ওপর বিষক্রিয়া করার জন্য ফনা তুলে বসেছিল আমারই খালাতো ভাই আর তার দুই বন্ধু। আপনার খালাতো ভাই? তবে সে এমন কাজ কেন করলো আপনার সাথে? বদ্ধ ঘরে আমি সেদিন পারিনি আর নিজেকে রক্ষা করতে। 3 হায়না মিলে আমার সব কেড়ে নিল। অচেতন আর অসহনীয় যন্ত্রণায় আমার পাশে ছিল না কেউ। সবার ভয়ে মুখ বন্ধ করে সবটা হজম করে নিয়েছি। আপনি ওদের কিছু বললেন না? সে ঘরে আশ্রয় নিয়েছি, সেই ঘরে আগুন জ্বালানোর মতো কাজটা আমি করতে পারিনি। চুপচাপ থেকে গেছি 2 মাস। আর জানতে পারি আমি গর্ভবতী। শেষ হওয়ার পরও চুপ করেছিলেন, কিছু বলেননি। অন্তত সাহস করে খালাকে বলে দেখতেন এমন পশুদের ছেড়ে দেওয়া যে সমাজের জন্য ক্ষতিকর। খালাকে বলেছি বলেই তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জানেন তো, মেয়েদের চরিত্র নিয়ে কথা তুলে তাকে দোষারোপ করাটা খুব সহজ। কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারতেন। আমি আপনাকে হেল্প করব। আইনকে জানালে কি হবে? থানা পুলিশ করলেই বা কে আমার সঠিক বিচার দিবে? শুধু শুধু কিছুদিন মানুষের কাছে বিনোদনের পাত্রী হব, সবার হাসাহাসি আর লাঞ্ছনার শিকার হয়ে অবশেষে তো সেই মৃত্যুকেই আমার আপন করে নিতে হবে। এই সমাজে ধর্ষকের শাস্তি হতে দেখেছেন, কিন্তু যে শিকার হয় তাকে মরতে আপনি অহরহ দেখে থাকবেন। তবু তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সন্তান, তাকে আমি পাপের ফসল করে পৃথিবীর মুখ দেখাতে চাই না। আপনি একটু পানি খান, নিন। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। কঠোর শাস্তি পাবে ওই পশুগুলো। আমার যত সামর্থ্য আমি লড়ব আপনার জন্য। কেন? আপনি কেন নড়ব? আপনি কেন আমার পর সহমর্মিতা দেখাচ্ছেন? আপনি কি চান না ওই লোকগুলো সাজা হোক, যাতে আপনার সাথে যা করেছে তা অন্যায় কারোর সাথে না ঘটুক? অন্য কোনো মেয়ে আপনার মতো আত্মহত্যার পথ বেছে না নিক? আপনি হাসছেন কেন? আমি কি হাসি কিছু বলেছি? আর কোনো মেয়ে মরবে না, আর নাহি তাদের জন্য কোনো মেয়ে নিজের সম্মান হারাবে। মানে এত শোর কিভাবে হচ্ছে? নিশ্চয়ই আপনাকে যখন ছাড় দেয়নি অন্য মেয়েদেরও দিবে না। আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি শুকরিয়া। এবার আপনি আপনার পথে ফিরে যান, আমাকে আমার হালে ছেড়ে যান। আমি যদি চাই আপনার এই অনাগত সন্তানের দায়িত্ব নিতে, আপনি কি আমায় না বলে দিবেন? আমি যদি চাই আপনার দুঃখগুলোকে দূর করার দায়িত্ব আমি নিতে চাই, আপনি কি এভাবে আমাকে আমার পথে ফিরে যেতে বলবেন? আপনি আমাকে অবাক করেছেন আপনার কথা দিয়ে। আপনার মতো মানুষ আমাদের মতো মানুষের সাহায্য করতে পারেন, ঠিক আছে, কিন্তু দায়িত্ব কথাটির ভর অনেক। একবার সেই ভারটা আমার উপর দিয়ে দেখেন না, আমি বনের যোগ্য কিনা বুঝে যাবেন। আপনি ভালো, কেন এমন বলছেন? আপনার সাথে তো এসব হচ্ছে না। সাহায্য পর্যন্তই ঠিক ছিল। হাঁটা ধরে দেখুন না একবার, পরশুপতি ভুল ধারণা বদলে দিব। আমি এতদিন মন ভাঙার এক রমণের খুব অপেক্ষায় ছিলাম, হয়তো পেয়ে গেছি সার্থকভাবে। আপনি টানলে সফল কয়েক মাস পর। উফ জাবেদ, কি করছো? ছাড়ো, পড়ে যাব তো। তুমি এমন পাগলামি কেন করছো? আরে পারবে না, আমি তোমার ব্যথা দিতে পারি, ইটস ওকে, বাট আমার রাজকন্যাকে ব্যথা দিব এটা তুমি ভাবছো কেমন করে? পড়বে না একদম। আজ আমি ভীষণ খুশি। রাজকন্যার পিতামহ, তুমি তোমার রাজকন্যার এত চিন্তা করছো, তোমার কি মাথায় আছে?
তোমার রাজকন্যাটি এখন আমার গর্ভে আছে। এত উঁচু পেট, তার উপর ওজন বেড়ে কত হয়েছে। আর তুমি পাগলের মতো আমাকে তুলে ঘোরাচ্ছ ঘরের মধ্যে অফিস থেকে এসেই। এবার আমাকে নামিয়ে দাও তো, আর বলো তোমার এত খুশির কারণ। তুমি গেস করো কি হতে পারে। টিআই টিআই। আমি কিভাবে বলবো? তুমি কিছুদিন আগে যে এদেশে এসে নিউ কোর্স শেষ করেছো, তার রেজাল্ট এসেছে। ভালো করেছো পরীক্ষায়। হয়নি, এখন তার রেজাল্ট এসে বাকি আছে। তাহলে আজ আম্মা আব্বা দেশ থেকে আমাদের কাছে আসতেছে এদেশে। সত্যি ওয়াও, খুব খুশি আমি। আরে না, আমু বাবা তো 3 দিন পর আসবে, তোমার ডেলিভারি ডেটের 1 দিন আগে। তাহলে কি? ধুর, আর কিছু গেস করতে পারছি না, তুমিই বলে দাও। ওকে, বুঝেছি, বস এখানে। ফোনটা কই রাখলাম? পকেটে পাইছি। এই দেখো। ফোন বের করে নিজের দেশের একটা নিউজ চ্যানেলের কয়েক ঘন্টা আগের নিউজ বের করে আমার সামনে অন করে দিল। পচা গলা, ক্ষত বিক্ষত লাশের ছবি বারবার ভেসে উঠছে স্ক্রিনে, আর পাশের সমানে এক মহিলা ডিটেলস বলে চলেছে। আমি জানি তোমাকে এখন এটা দেখানো উচিত না, তবে তুমি দেখে শান্তি পাবে বলেই দেখাচ্ছি। তোমার খালাতো ভাই আর তার 2 বন্ধু 6 মাস আগে থেকেই মিসিং ছিল, আর আজ তাদের পচাগলা লাশ পাওয়া গেছে তোমার খালাতো বোনের ঘরের ভিতরেই। তোমার খালাতো বোন মেরে ফ্লোরে খুঁড়ে এই 3 জনকে পুঁতে রেখেছিল। বদ্ধ পাগল তোমার খালাতো বোন, ওর ঘর সার্চ করে পাওয়া গেছে। সে গত 4 মাস ধরে পাগল হয়ে গেছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। বোনটার সাথে কি হয়েছে তা যেন ওই রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা মনে করিয়ে দিল। অমন কিছু দৃশ্যই হয়তো ঘটেছিল। হঠাৎই পেটে হাত দিয়ে কেঁদে উঠলাম ব্যথায়। সে আসতে চলেছে জাবেদ, সে আসতে চলেছে।